নমস্কার, 5টার 5 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। 5টার 5 স্পেশালি শুরু করব রাজ্য রাজনীতির একটা খবর দিয়ে, এবং বলা ভালো যে এমন একজনের খবর দিয়ে যার নাম মাঝে মধ্যেই চর্চায় আসে। কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নেতা, রাজ্য নেতা তো বটেই, বরং বলা যেতে পারে প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন যিনি, বা এখন যিনি নিজেকে অস্থায়ী সভাপতি বলে দাবি করছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা অধীর রঞ্জন চৌধুরীর কথা বলছি। দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবার ভোটে হেরে গিয়েছেন, কিন্তু তিনি যে মন্তব্য করছেন সেই মন্তব্যে একটা জল্পনা দানা বাঁধছে। কি সেই মন্তব্য প্রথমে আপনাদের শোনাবো। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে হবে আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়গে স্যার যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি বলে একটি পদ রয়েছে কংগ্রেসে, আমরা জানি, কিন্তু অস্থায়ী সভাপতি বলে কোনো পদ তো নেই। তাহলে অস্থায়ী এই তকমা দিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলতে চাইছেন? তাহলে কি তিনি সভাপতি পদে থাকতে চাইছেন না? আমার সঙ্গে উজ্জ্বল রয়েছেন প্রতিনিধি। উজ্জ্বল, তুমি তো এই প্রেস মিটে ছিলে। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য কি মনে হলো? কেন তিনি এই ধরনের কথা বলছেন? বলছেন তিনি অস্থায়ী সভাপতি। দেখো, একটা বিষয়ে বলা ভালো যে টেকনিক্যালি তিনি কিন্তু কোনো ভুল বলেননি। তার কারণ এখন ভারতবর্ষের যতগুলো প্রদেশ কমিটি আছে প্রত্যেকেই কিন্তু অস্থায়ী সভাপতি। কেন? তার কারণ কংগ্রেসের নিয়ম অনুযায়ী যখন কেউ সভাপতি হয় তারপর প্রত্যেকটা জায়গাতে যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো পরিবর্তন করা হয়, এবং যতদিন না পর্যন্ত পরিবর্তন করা হয় তাদেরকে অস্থায়ী হিসেবে ধরা হয়। যেরকম মল্লিকার্জুন খাড়গে সভাপতি হওয়ার পর সেক্ষেত্রে সারা ভারতে কোথাও সভাপতি পরিবর্তন করার কথা থাকলেও যেহেতু নির্বাচন ছিল সেহেতু কোনো জায়গাতে সভাপতির বা সেই কমিটির পরিবর্তন করা হয়নি, ফলত তারা অস্থায়ী সভাপতি। এইবারে এটা হচ্ছে নিয়ম। এবারে জল্পনাটা কেন? জল্পনা করার কারণ হচ্ছে গিয়ে এক, যে পশ্চিমবঙ্গে যে কংগ্রেসের যে ফলাফল হয়েছে সেই ফলাফল আগের থেকে আরও অনেকটা খারাপ হয়েছে। একজন মাত্র জিততে পেরেছেন, অধীর চৌধুরী, তিনি নিজে পরাজিত হয়েছেন। দ্বিতীয় বিষয়, যে যখন নির্বাচন চলছিল সেই সময় হাইকমান্ডের বক্তব্যের সঙ্গে প্রদেশ সভাপতির বক্তব্যের অনেক জায়গাতে অমিল পাওয়া যাচ্ছিল, যে কারণে বারবার করে আমরা দেখেছি যে মল্লিকার্জুন খাড়গে তিনি কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন, ফলত সেই জায়গাতে জল্পনার একটা জায়গা থেকে যায়। অর্থাৎ টেকনিক্যালি অধীর চৌধুরী যেটা বলেছেন সেটাও যেমন ঠিক, তেমনি জল্পনার জায়গাটা সেটাও তেমন ঠিক। ফলত এই দুটো জায়গায় দাঁড়িয়ে আবার যখন নতুন করে রিকনস্ট্রাক্ট করার কথা বলা হচ্ছে সেই জায়গায় কিন্তু আবার সভাপতির যে পদ সেটা পুনর্নিয়োগ হতে পারে, অথবা নতুন কাউকে নিয়ে আসা হতে পারে। মনে করা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি, তার কারণ যেহেতু ওটা আলোচনার স্তরে রয়েছে। দ্বিতীয়ত, আজকে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকেও কিন্তু একটা বিষয়, একটা প্রদেশ কমিটির মধ্যে একটা বড় অংশ তারা চাইছেন যে অধীর চৌধুরী তিনি প্রদেশ সভাপতি থাকুন এবং আরও বেশি করে সময় দিন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা জল্পনা, অর্থাৎ জল্পনার জায়গা যেমন ঠিক রয়েছে, ঠিক একই রকমভাবে অধীর চৌধুরীর যে বক্তব্য সেটাও কিন্তু কোট আনকোট টেকনিক্যালি কিছু অভিমান রয়েছে, কিছু জল্পনা রয়েছে, কিন্তু হ্যাঁ, টেকনিক্যালি দেখতে গেলে এই মন্তব্যে কোথাও কোনো ভুল নেই। টেকনিক্যালি কিন্তু কোনো ভুল নেই অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যে। কি বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী আরেকবার শোনাবো আপনাদের। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে হবে আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়গে স্যার যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। এবার আপনাদের শোনাবো নেপাল মাহাতোর বক্তব্য। এইটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার, কারণ আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের যিনি সভাপতি খাড়গেজি নির্বাচিত হওয়ার পর পরবর্তীকালে তার রিসাবলিং করার কথা ছিল। অনেক স্টেটকে করেছে, অনেক জায়গায় করেনি। স্বাভাবিকভাবেই তার কাজটা একটা পেন্ডিং থেকে গেছে। সেই জায়গায় একটা অথরাইজেশন শুধু চাওয়া হয়েছে। এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে না, গোটা ভারতবর্ষে
ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে এটা। এইভাবে তাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, এবার তিনি সেটা করবেন। কোথায় ধর্ণা দেবেন শুভেন্দু অধিকারী? বিকল্প জায়গার নাম যদি জানতে চাওয়া হয় তাহলে কোন দুই জায়গার নাম বললেন শুভেন্দু অধিকারী আজ হাইকোর্টে, এবং হাইকোর্টই বা কি বলল? আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন প্রতিনিধি অর্ণব। ধর্ণার জন্য বিকল্প কোন জায়গার কথা শুভেন্দু অধিকারীর আইনজীবী জানালেন, এবং তারপর হাইকোর্টের কি নির্দেশ বা কি পর্যবেক্ষণ সেখান থেকে? রাজ্য পুলিশের ডিজি দপ্তরের সামনে অথবা নবান্নের সামনে এই বিকল্প দুই জায়গার নাম ইতিমধ্যে জানিয়েছে শুভেন্দু অধিকারীর আইনজীবী কলকাতা হাইকোর্টে, এবং এই দুই বিকল্প জায়গা জানার পর রাজ্য কি চাইছে, রাজ্যের অবস্থানটা কি, তা মঙ্গলবার দিন আদালতকে জানানোর জন্য বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ জারি করেছেন। এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যেমনটা বলেছিল, পর্যবেক্ষণ রেখেছিল যে কেউ যদি ভুল করে সেই ভুল কন্টিনিউ করতে দেওয়া যায় না, অর্থাৎ 144 ধারা ভেঙে যদি কোন রাজনৈতিক দল রাজভবনের সামনে সভা করে থাকে সেটাই একমাত্র মাপকাঠি হতে পারে না, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরিবর্তে সেখানে বিজেপি বা বিজেপির পরিবর্তে অন্য কোনো রাজনৈতিক দলকে সেখানে অনুমতি দেওয়ার এই বিকল্প জায়গা তাদের জেনে আসার কথা বলা হয়েছিল। সেই দুই জায়গার নাম আজ জানানো হলো। মঙ্গলবার দিন পরবর্তী শুনানি, সেই শুনানির পরই নির্দিষ্ট হবে শুভেন্দু অধিকারী লোকসভা ভোট পরবর্তী অশান্তি ক্ষতিগ্রস্ত বা আক্রান্তদের নিয়ে তার যে অবস্থান বা ধর্ণা বিক্ষোভ সেটা আদতে ঠিক কোথায় হবে, রাজভবনে নাকি সামনে নাকি এই বিকল্প জায়গা থেকে, এটা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ। ধন্যবাদ। আমরা অল্টারনেট ভেন্যুটা আজকে জেনে আমি করেছি কমিউনিকেট মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে। আমরা দুটো ভেন্যু বলেছি। আমরা বলেছি হচ্ছে ডিজির অফিস, ডিজির দুটি অফিস আছে আর কি, ভবানী ভবনে আর নবান্নে। তো আমরা বলেছি এই দুটো জায়গার মধ্যে তাহলে একটা জায়গায় আমরা এখানে বসে তাহলে ডেমনস্ট্রেশন করব। মামলাটি আবার মঙ্গলবার দিনকে থাকবে। রাজ্য তরফ থেকেও বলেছে জানানো হবে যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা আইন উল্লঙ্ঘন করেছিল অক্টোবর মাসে সভা করে, সত্যিটা সামনে চলে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন না? ন্যায় সংহিতা এখনই চালু না করার আবেদন জানিয়ে এই চিঠি। তো সেই চিঠির প্রতিলিপি দেখছেন আপনারা। যে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী দিয়েছেন। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই চিঠিতে কি ব্যাখ্যা রয়েছে? কেন মুখ্যমন্ত্রী চান না যে এখনই এই নতুন আইন কার্যকর হোক? দেখো, মূলত নৈতিকভাবে কেন্দ্রের এই আইন কার্যকর করা উচিত নয়, তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গোড়া থেকেই তৃণমূল কংগ্রেসের এই আইন কার্যকর করা নিয়ে আপত্তি ছিল। তার কারণ, যখন এই আইন লোকসভায় কার্যকর হয়েছিল, পাশ হয়েছিল, সেই সময় একাধিক সাংসদ সাসপেন্ডেড ছিলেন। তা নিয়ে বারবারই তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। সেই জায়গা থেকেই এই যে ফৌজদারি আইন তা কার্যকর করা নিয়ে আরো কিছুটা সময় দেওয়ার প্রয়োজন বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে এই আইন কার্যকর করার সময়সীমা আরো একটু পিছিয়ে দেওয়া উচিত। এই আইনের বিষয়টা বেশ কিছু অংশ নিয়েও প্রশ্ন রয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বলেছেন যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল, এই 3 আইনকে যাতে কার্যকর করতে আরো কিছুটা সময় নেওয়া হয়। ধন্যবাদ। রাঙাপাড়ি ট্রেন দুর্ঘটনা নতুন করে আবার একটা প্রশ্নের জন্ম দিচ্ছে। কেন বলুন তো বারবার উত্তর পশ্চিম সীমান্তে রেল দুর্ঘটনা ঘটছে? জানাবো কারণ। এক্সক্লুসিভ রিপোর্ট বিরতির পর, সঙ্গে থাকুন।